ভাবি, কোন সাহসে তুমি ভাইজানের প্লেটে বড় মাছের মাথাটা দিলে? এভাবে কেন বলছো বোন? এভাবে বলবো না তো কিভাবে বলবো? এ বাড়িতে কি মাছের মাথা খাওয়ার জন্য আর কোনো মানুষ নাই? মানে সব সময় তো মাছের মাথা তোমার ভাইজানকে দেয়া হয়, কারণ রাফাত তো মাছের মাথা পছন্দ করে না। তুমিও কাটার ভয়ে কখনো হাতও দাও না। আর মারও তো বয়স হয়ে গেছে, মাও এখনো পছন্দ করে না। সেজন্যই তো নিজের স্বামীকে সব ভালো ভালো খাবার খাইয়ে দিচ্ছ, তাই না? বাহ, মাছটা যে কিনছে টাকাটা কোত্থেকে আসছে খেয়াল রাখছো? আমার স্বামী কত কষ্ট করে সংসার চালায় খেয়াল রাখো? হ্যাঁ রাকা, জেনি তো ঠিকই বলেছে। একটা সংসার চালাতে কিন্তু অনেক কষ্ট হয়, আর তার উপরে সংসারের দায়িত্ব যদি একজন পালন করে তাহলে তো তার উপরে কোনো কথাই থাকে না। রাফাতের কষ্টটা আমি বুঝি। বুঝলে নিজের মুখে একটু লাগাম দিয়ে রাখতেন ভাইজান। আচ্ছা, আপনার কি একটু মনে হয় না মাছের মাথাটা রাফাতকে দেওয়া উচিত ছিল? তুমি একদম ঠিক বলেছো জেনি। আসলে এই মাছের মাথাটা রাফাতের খাওয়া উচিত। তুমি এক কাজ করো, মাছের মাথাটা উঠিয়ে রাখো, রাফাত আসলে রাফাতকে খেতে দিও। ছি ভাইজান, আপনার এই এটো করা মাছের মাথা খাবে আমার স্বামী? দেখো, যাদের জন্য জীবনে এত কিছু ত্যাগ করেছো তাদের কাছে তোমার অবস্থানটা কোথায় একবার দেখো। এই কারণেই তো অকৃতজ্ঞ মানুষদের সাথে থাকতে ইচ্ছে করে না। ওকে বলেছিলাম না, এদের সাথে থাকতে গেলে দম বন্ধ হয়ে আসে। এইসব ঝামেলা আমার একদম পছন্দ হয় না। তোর থাকতে মন না চেয়ে তুই থাকবি না। তোকে তো কেউ আর জোর করে বেঁধে রাখে নাই। ঠিক আছে, আমরা চলে যাব। আমরা চলে যাব মানে? এই বাড়ি আমাদের, আমরা কেন যাব? গেলে যাবে ভাবি আর ভাইজান, আমরা কেন যাব? মানে তোমরা এমন করে কথা বলছো কেন? মানে একটা মাছের মাথা খাওয়ার জন্য তোমরা এভাবে কথা শোনাচ্ছ তোমার ভাইয়াকে? অথচ এই মানুষটাই একটা সময় এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য কত কষ্ট করেছে, এই সংসারের পুরো ঘানি একা টেনেছে। সেই সময়ের কথা ভুলে যাবো আমি। তোমার স্বামী এখন ঘরের মধ্যে পঙ্গু হয়ে পড়ে আছে, আর তোমার স্বামীর তো আর কোনো কাজ নেই, বাসার মধ্যে বসে বসে এখন শুধু অন্ন ধ্বংস করে। রাফাত, তুমি কি বলছো ভাই এসব? তুমি তোমার ভাইকে ভাতের খোঁটা দিচ্ছ, অথচ এই মানুষটাই তোমাকে মানুষ করার জন্য, তোমাকে পড়াশোনা করানোর জন্য বিদেশে পড়ালেখা করতে যাওয়ার অপরচুনিটিও মিস করেছে। মনে নাই তোমার? মনে আছে তো, কি হয়েছে? দেখো, আব্বা মারা যাওয়ার পরে পুরো এই সংসারের দায়িত্বটা তোমার ভাইয়ের কাঁধে নিয়েছে, কিন্তু যার জন্য আজকে তুমি এত বড় হয়েছো, এত বড় চাকরি করছো। অথচ এই মানুষটা অ্যাক্সিডেন্টে একটা পা নষ্ট হয়ে গেছে বলে তাকে তোমরা এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ। আহা রাকা, রাফাত যা বুঝতে পেরেছে ছোট মানুষেও তাই বলেছে। আব্বা মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল। আব্বা বলেছিল পুরুষ মানুষ হচ্ছে পরিবারের বট গাছ, সেই বট গাছটা পরিবারের প্রত্যেকটা মানুষকে আগলে রাখে। আব্বা আমাকে যেই কথাগুলো বলেছে আমি আমার প্রত্যেকটা দায়িত্ব সেইভাবে পালন করেছি। হ্যাঁ, দায়িত্ব পালন করতে করতেই তো আজকে তোমার এই অবস্থা। যাদের জন্য তুমি তোমার লাইফের এত বড় স্যাক্রিফাইস করেছো তারাই আজকে তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দেওয়ার জন্য পায়তারা করছে। রাখা, সময়কে উপেক্ষা করার দরকার নাই। সময়ের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে হবে। আর রাফা তো ঠিকই বলছে, আমি পঙ্গু, আমি আমার নিজের সংসারের জন্য কোনো কন্ট্রিবিউট করতে পারতেছি না, নিজের সংসারে কোনো সাপোর্ট দিতে পারতেছি না। আমি এখন আমার পরিবারের কাছে বোঝা হয়ে গেছি। এই তো শুরু হয়ে গেছে, আলমগীর সাবানার সিনেমা শুরু হয়ে গেছে। মানে আসছিলাম একটু খেতে, তোমাদের ন্যাকা কান্না দেখে ভালো লাগছে না, খাবোই না। কিলা তো আমার ছেলের খাবার মুখটা নষ্ট করে দিল। এত কথা বলার দরকার কি ছিল শুনি? আশ্চর্য তো মা, আপনি শুধু আমার কথাটাই শুনলেন, আপনি আপনার ছেলের বউ, ছেলে কারো কথা শুনলেন না। আজকাল না মুখে মুখে তর্ক করাটা তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি আমি সব বলেছি।
more customers for your business? Google Ads can help you find them. Target new customers. কি করো নাই তুমি এই পরিবারটার জন্য? আর আজকে আজকে এই বাড়িতে আমাদের কোনো জায়গা নাই। টাকা রাফাত আসলে ছোট মানুষ, না বুঝে কথাবার্তাগুলো বলে ফেলছে। ওর কথাবার্তা ধইরো না। আসলে রাগ কমে গেলে দেখবো ওরা কোনো কিছু মনে রাখে নাই। রাফাত ছোট মানুষ, তুমি আমাকে উল্টা বোঝাচ্ছ না? এই অযথা একটা বিষয় নিয়ে তুমি এরকম সিরিয়াস হয়ে যাচ্ছ কেন রাকা? তুমি কত না খেয়ে থেকেছো, কখনো কাউকে বুঝতেও দাওনি। সারাদিন অফিস শেষ করে তুমি বাসায় না ফিরে আবার টিউশনিও করেছো কয়েকটা টাকা বেশি কামাই করার জন্য, রাফাতকে মানুষ করার জন্য, রাফাতের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য তোমার কত চেষ্টা ছিল। হ্যাঁ করছি রাকা, কারণ আমার খুব ইচ্ছা ছিল আমার ভাইটা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। আমি আমার ভাইকে সুশিক্ষায় উচ্চ শিক্ষিত করতে পারছি, কিন্তু মনের দিক থেকে ওকে আমি মানুষ বানাতে ব্যর্থ হয়েছি। কিন্তু তুমি দেখো রাখ, আমার বিশ্বাস রাফাতের সঠিক জ্ঞান ফিরবে। যখন ফিরবে তখন হয়তো তুমি আমি কেউই থাকবো না। প্লিজ রাখা, প্লিজ এইসব কথা বললো না। আল্লাহর দিকে তাকে এইসব কথা বললো না। আমার ছোট ভাইটা আমার কলিজার টুকরা। আমি রাফাতকে অনেক অনেক বেশি ভালোবাসি। আসলে রাফাত তো এখন অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করে আর নতুন বিয়ে করেছে। আসলে ও একটা ঘোরের মধ্যে আছে, কোনটা উচিত কোনটা উচিত না ও কোনো কিছুই বুঝতে পারছে না। তাই আমি বলছি কি রাকা, তুমি ওদেরকে খারাপ চোখে দেখো না প্লিজ। তোমার কি মনে হয় আমি কখনো ওরে খারাপ চোখে দেখতে পারি? তুমি তোমার ভাইকে যতটা ভালোবাসা দিয়ে মানুষ করেছো, বড় করেছো, কখনো কি তোমার মনে হয়েছে তার চেয়ে কোনো অংশে ভালোবাসা কম দিচ্ছি আমি? না, তুমি কখনো তা করোনি, কখনো না। তুমি আমার পরিবারকে আগলায় রাখছো, তুমি আমাকে আগলায় রাখছো। তুমি যদি আমাকে সাপোর্ট না করে চাইতা, আমি আমার ছোট ভাই, আমার কলিজার টুকরাটাকে প্রতিষ্ঠিত করতে পারতাম না। তুমি আমার পুরো পরিবারটাকে ভালোবেসে আগলায় রাখছো। তুমি দেখো যা, আমাদের এরকম সময় থাকবে না। একটু ভরসা রাখো আমার উপর, আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। একটু ভরসা রাখো প্লিজ। তুমি একটু বোঝার চেষ্টা করো, আর আমি কি বলতে চাইতেছি তুমি বুঝতেছো তো? আমি এই বিষয়টা একদম মেনে নিতে পারছি না রাফাত। আমার এখন কি করার আছে বলো? কি করার আছে মানে? অনেক কিছু করার আছে। মানে তুমি কি করতে চাইতেছো আমার একটু খুলে বলবো? আমি তোমার বড় ভাই আর ভাবির সাথে একসাথে সংসার করতে পারবো না। তুমি ওদেরকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। এটা কিভাবে সম্ভব? মানে আমি ভাইয়াকে বাসা থেকে কিভাবে বের করে দেব? তাছাড়া সে তো আমাকে খাওয়ায় পড়ায় মানুষ করছে, তাই না? সরাসরি তো মুখের উপরে কথা আমি বলতে পারি না। চাইলেই কি এটা সম্ভব? কেন সম্ভব না?
আমি কিভাবে বলবো ভাইয়াকে যে বাসা থেকে বের হয়ে যাও? তাছাড়া ভাইয়া তো আমাকে খাওয়ায় পড়ায় মানুষ করছে, তাই না? ও আচ্ছা, এখন তোমার কাছে তোমার ভাই আমার থেকে বেশি আপন? আমার ভালোবাসার কোনো দাম নেই? আমাদের ভালোর জন্য তুমি এই সামান্য কাজটুকু করতে পারবে না? দেখো, তুমি শুধু শুধু রাগ করতেছো। মানে আমিও তো চাই যে বাসা থেকে ভাই ভাবে বের হয়ে যাক, কিন্তু বাসা থেকে কিভাবে বের করবো সেটাই তো বুঝতেছি না। তোমার কিছু করতে হবে না, যা করার আমি করব। মানে? আমি যে খেলাটা খেলতে চাচ্ছি এতে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। আশ্চর্য, মানে তুমি কি করতে চাইতেছো আমাকে বলবো না? আরে আমি যেটা করতে চাচ্ছি সেটা যদি হয়, ভাইয়া ভাবি নিজ ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাবে। তুমি শুধু আমার পাশে থেকো। আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ তুমি আমার কথাটা রাখবা? এইভাবে বলছো কেন? কি বলতে চাও বলো। দেখো, তুমি তো দীর্ঘদিন এই অ্যাক্সিডেন্ট করে ঘরে বসে আছো, তুমি তো পরিবারের জন্য কিছু করতে পারছো না। হ্যাঁ, সেটা তো পারছি না। আর সে কারণেই সবার মাঝে আমাদের কেমন ঝামেলা হচ্ছে। তা আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত নিয়েছো? এই কানের দুল জোড়া বিক্রি করে দিতে চাই। দেখো, এটা বিক্রি করে যে টাকাটা আসবে সেটা দিয়ে নিশ্চয়ই এই পরিবারের কিছুটা হলে হাল ধরা যাবে। এসব তুমি কি বলতেছো রাকা? হ্যাঁ, এই দুজোড়া হচ্ছে আমাদের বিয়ের, আমাদের বিয়ের স্মৃতি। আমাদের বিয়ের সময় আমার আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল, তাই বলে আমি তোমাকে এই দুল ব্যতীত আর কিচ্ছু দিতে পারি নাই। এত সাধনার দুজোড়া তুমি বিক্রি করে দিতে যাচ্ছ? এটাই সুযোগ তোমাদেরকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার। ভুল করার মেয়ে তো আমি না। দেখো, দুলটা তো পরেও কেনা যাবে, তুমি আবার কিনে দিও ঠিক এমন একটা দুল। একই রকম না হলে আমি তোমাকে কিনে দিলাম, কিন্তু আমি আমাদের বিয়ের এই দুলটা আমি কোথায় পাবো? যেটা বিক্রি করে ফেলবো সেটা কি আর ফেরত আনা যাবে? আর দেখো, আমাদের বিয়ের শেষ ছিল এটা। আমি চাই না তুমি এই দুলচোরা বিক্রি করো। আমিও তো চাইনি দুলটা বিক্রি করতে, কিন্তু তুমি একটাবার ভেবে দেখো, এই দুলটা যদি না থাকে আমাদের সম্পর্কে কোনো ঝামেলা হবে না, সম্পর্কটা যেমন ছিল তেমনই থাকবে। কিন্তু এই দুলটা বিক্রি না করলে যে রাফাত সহ এই পরিবারের মানুষগুলোর সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। প্লিজ এইভাবে বললো না। আমার আসলে পুরো অন্তরটা জুড়ে আমার রাফাত, আমার মা, তাদেরকে একা রেখে। আর সেই কারণেই আমি আমি দুলটা বিক্রি করতে চাচ্ছি, প্লিজ। আমিও না চাই না, বিশ্বাস করো, রাফাতের সঙ্গে এই পরিবারের মানুষগুলোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সেজন্যই তো এই কাজটা করছি, তুমি প্লিজ না করো না। জানো, আমার জীবনের সবচেয়ে বড় উপহার আমি পেয়ে গেছি। আমার জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমাকে পাওয়া। তোমার ভালোবাসার কাছে রাখা আমি ঋণী হয়ে রইলাম।
বোমা? কোথাও যাচ্ছ নাকি? মা একটু বাইরে যাচ্ছি, একটু জরুরি কাজ আছে তো তাই। হঠাৎ বাইরে যাচ্ছ? একটু জরুরি কাজ আছে মা। আমি তো ওর সাথে যেতে পারছি না, তাই ওর একাই যেতে হচ্ছে। জরুরি কিছু হলে রাফাতকে বলতা। তুমি কষ্ট করে বাইরে যাচ্ছ কেন? আমার সর্বনাশ হয়ে গেছে মা, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ, আমি এখন কি করব? কি হয়েছে ছোট বোমা? কি হয় নাই সেইটা বলেন। আমার সব গয়না চুরি হয়ে গেছে। তোমার গহনা চুরি হয়ে গেছে মানে? তুমি গয়না কোথায় রেখেছিলা? কোথায় রেখেছি? আমার আলমারিতে রেখেছি। এখন গিয়ে দেখি আমার গলার হার, চুড়ি, আংটি কিচ্ছু নেই। আশ্চর্য তো, মানে বাসা থেকে গয়না চুরি হয়ে গেছে, বাইরের মানুষ তো আসেনি বাসায়। তাহলে তোমার কি ধারণা ভাবি, জেনে মিথ্যে বলছে? এই কথা তোর ভাবি কখন বললো যে জেনে মিথ্যা কথা বলতেছে? কিন্তু ঢাকা তো সত্যি কথাই বলছে। আমাদের বাসায় তো আর বাইরের কেউ আসে না, তাই না? বাইরের লোক যদি নাই আসে তাহলে গয়না গেল কোথায়? গয়না কোথায় গেল সেটা আমি কি করে বলবো? ছোট বোমা, একটু মনে করে দেখো না, অন্য কোথাও রাখছো নাকি? হ্যাঁ দেখো না। মা, আমার স্পষ্ট মনে আছে গয়নাগুলো আমি আমার আলমারিতে রেখেছিলাম। আর আমার মনে হয় এই গয়নাগুলো আমাদের বাসার কেউই নিয়েছে। মানে? এত অবাক হওয়ার অভিনয় করো না ভাবি। তুমি ছাড়া আমাদের রুমে তো কেউ যাওয়া আসা করে না। রাফাত, তুমি কি বলছো? তার মানে তুমি আমাকে সন্দেহ করছো? এই রাফা, তাই তুই কি বলতেছিস সেগুলা? তোর মাথা ঠিক আছে? তুই চুরির অপবাদ দিতেছিস তোর ভাবির নামে? ছি 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 রাফা। ও পাগল হয়ে যায়নি ভাইয়া, শুধু ওর না, আমারও ঠিক একই সন্দেহ হচ্ছে। জানি তোমরা কিন্তু সীমা অতিক্রম করে ফেলতেছো। উত্তেজিত হয়ে সত্যকে ধামাচাপা দিতে পারবেন না ভাইয়া। আমাদের দুজনেরই মনে হচ্ছে এই গয়না ভাবি ছাড়া আর কেউ চুরি করে না। বিশ্বাস করো বোন, আমি তোমার কোনো গয়না নিইনি। আর আমি তোমার গয়না কেন চুরি করতে যাব? আমার তো কোনোদিনও গয়নার প্রতি কোনো লোভ ছিল না। হ্যাঁ সেটাই তো। রাকারও আমাদের মানে বিয়ে যে কানের দুলটা আমি ওকে দিয়েছিলাম সেইটা ও বিক্রি করতে চাইতেছিল, কারণ আমরা সংসারে কন্ট্রিবিউট করতে পারতেছিলাম না, তাই সেই ভাবিকে তোরা সন্দেহ করতেছিস? ছি রাফা, ছি। কি বলছো ভাইয়া? ভাবি কানের দুল বিক্রি করতে যাচ্ছিল? ও, তাহলে তো হয়ে গেল। আমি শিওর ভাবির ওই ব্যাগে আমার জিনিসগুলো আছে। মা, ভাবিকে ব্যাগ দেখাতে বলো। তুমি তুমি শেষ পর্যন্ত আমার ব্যাগ চেক করতে চাও? রাফা, তোর বউকে বাড়াবাড়ি করতে নিষেধ করিস। ও যা করছে ওটাও কিন্তু উচিত করতেছে না। আহা, চেক করে দেখলে অসুবিধাটা কোথায়? তাছাড়া প্রমাণও হয়ে গেল কোনটা সত্য কোনটা মিথ্যা। বোমা, তুমি নিজের ব্যাগটা নিজেই চেক করে দেখো তো। মা, আমার চেক করতে তো কোনো অসুবিধা নাই। আর আমি ওর কেন গয়না নিতে যাব? আমার নিজের গয়না দুটো আমি বিক্রি করতে যাচ্ছি। দেখেন আমার গয়না দুইটা। এগুলো আমার ব্যাগে কিভাবে এলো? আমার ব্যাগে কে রেখেছে? এগুলো তো রাখা ওর ব্যাগের মধ্যে রাখিনি। ওর ব্যাগের মধ্যে এগুলো আসলো কি করে? বাহ ভাইয়া, কি সুন্দর অভিনয় করতেছেন। নিজের বউ গয়না চুরি করে ধরা পড়ছে, এখন আপনি নাটক করতেছেন। বিশ্বাস করো বোন, আমি তোমার এই গয়নাগুলো চুরি করি না। আমি জানিও না এই গয়নাগুলো কোত্থেকে কিভাবে এসেছে এখানে, আমি জানি না। তুমি যদি চুরি না করো, তোমার ব্যাগের মধ্যে গয়নাগুলো কিভাবে আসলো বৌমা? গয়নার কি হাত পা গজাইছে যে সুর করে হেঁটে তোমার ব্যাগে ঢুকে গেল? কথায় বলে না, অভাবে স্বভাব নষ্ট। এই যে, ভাবি, এটার প্রমাণ তুমি দিলা। মানে নিজের দেবরের বউয়ের গয়না চুরি করে ধরা পড়লা। ছি 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 ভাবি। রাফা, তুই তোর ভাবিকে এইভাবে অপমান করতেছিস? তাহলে কি ফুল তুলসী দিয়ে পুজো করব? আমার কি মনে হয় জানেন, আপনি ভাবিকে দিয়ে চুরিটা করিয়েছেন। শোনো, এরকম চোর ছাচুরদের সাথে একই ছাদের নিচে আমি থাকতে পারবো না। আরে তুমি একা কেন? আমি তো নিজেই থাকবো না। তোমরা এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও। রাফাত ভাই, আমার সাথে একটু একটু কথা শোনো আমার। তুমি চোরদের মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই, ভালোই ভালো এখান থেকে বের হও, নাহলে কিন্তু আমি অন্য পথ বেছে নিতে বাধ্য হব। অন্য পথ বাইছে নিতে হবে না, চলে যাস। থাকবো না। এখন বুঝতেছি আমাদের তো আসলে অনেক আগেই এই বাসা থেকে চলে যাওয়া উচিত ছিল। আমরা ভুল করছি, এই ভুলের মাসুল এখন দিতেছি। এই যে আজকে আমরা হাজবেন্ড ওয়াইফ চোরের অপবাদ নিয়ে আমাদের এই বাসা থেকে বের হয়ে যেতে হচ্ছে। তুমি কান্না করো না। ওরা
ওরা তোমার চোখের পানির মূল্য দেবে না কোনোদিনও, দিতে পারবেও না। যারা তোমার ঘামের মূল্য দিতে পারে নাই, তারা কি করে তোমার চোখের পানির মূল্য দিবে? তাই তো, তাই তো। রাখ, আমার আর একটা সেকেন্ড ওই বাসার মধ্যে ভালো লাগতেছে না, আমার দমটা বন্ধ হয়ে যেতেছে। আমার তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যা। আমার বুঝি নাই ঠিকানা বিধি, তোমার দুনিয়া আপন মানুষ সব হারাইলাম, হয়ে গেলাম অসহায়, হয়ে গেলাম অসহায়। আমার বুঝি নাই ঠিকানা বিধি, তোমার দুনিয়া মৌলা। না খাইয়া খাওয়াইলাম যারে, বুকেতে জড়াইলাম তারে, সে আমারে করলো রে পর, মনটা বুঝলো না রে, মনটা বুঝলো না রে। না খাইয়া খাওয়াইলাম যারে, বুকেতে জড়াইলাম তারে, সে আমারে করলো রে পর, মনটা বুঝলো না। আমি তো কোনোদিন কারোর সাথে কোনো অন্যায় করি নাই, কারোর কোনো ক্ষতি করি নাই, তাহলে আল্লাহ কেন আমাদেরকে এভাবে শাস্তি দিচ্ছে? এইভাবে ভেঙে পড়তেছো কেন? উনি আমাদের পরীক্ষা নিচ্ছে, আর কিছুই না। আর কত পরীক্ষা দেব? পরীক্ষা দিতে গিয়ে নিজেদের জীবনের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছি, এখন তো নিজেদের বেঁচে থাকাটাই দায় হয়ে যাচ্ছে। আমার সাথে থাকতে থাকতে তুমিও তোমার জীবনটাকে অন্ধকারে ফেলে দিচ্ছ। আমি তোমার হাজবেন্ড হয়ে আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। তুমি এভাবে কেন বলছো? আমি কোনোদিন তোমাকে নিয়ে কোনো অভিযোগ করেছি? না, করো নাই, কিন্তু এটাই তো সত্য। রাখা, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, কিছুই না। এসে আজকে আমার পাটা আদৌ কি কোনোদিন ভালো হবে কি না, কোনোদিন কি আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো, আমি এটা জানি না। আমি এটা জানি না, আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারবো না। আমার জন্য তোমার কিছুই করতে হবে না, তুমি শুধু আমার পাশে থেকো। তুমি পাশে থাকলে এই খোলা আকাশের নিচে এই রাস্তার মধ্যে থাকতে আমার কোনো আপত্তি নেই। জানো রাখা, সেই ছোটবেলা থেকে পরিবারের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি আমার ভাইকে ভালো মতো পড়াশোনাটা করানোর। আমি মনে করেছি যে আমি যদি আমার ছোট ভাইটাকে ভালো মতো পড়াশোনাটা করাই, তাহলে আজকে আমি যে কষ্টটা করতেছি
আমার এই কষ্টটা একদিন দূর হয়ে যাবে, কিন্তু কার জন্য কি করছি, যার জন্য করছি, যারে কলিজা কলিজা বলি, সেই তো আমাকে ভাই মনে করে না। তুমি এসব ভেবে নিজেকে কষ্ট দিও না। তোমার মুখটা কিভাবে মলিন দেখাচ্ছে দেখো। আচ্ছা চলো আমরা দোকানে গিয়ে কিছু খাই। আমার খেতে ইচ্ছে করছে না, আর তাছাড়া টাকা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে গোছানো 2000 টাকা ছিল, ওটা আমি সাথে করে নিয়ে আসছি। আচ্ছা তুমি তাহলে বসো, আমি আসতেছি। হ্যাঁ পাটা না অনেক ব্যথা করতেছে। ভাই আসসালামু আলাইকুম। আপনার এইখানে কেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কে ভাই? আপনাকে তো চিনতে পারলাম না। ভাই আপনি আমারে আপনি কেন বলতেছেন? আমি আপনার ভার্সিটির ছোট ভাই, একবার জুনিয়র। আমি শিপন ভাই। শিপন? জি ভাই। শিপন আমার ক্যাম্পাসের ছোট ভাই, আমার এক ব্যাচ জুনিয়র। শিপন, অনেক বছর পরে দেখছি তো তোমাকে, তাই চিনতে পারি নাই। তুমি কেমন আছো ভাই? আছি ভাই আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের এই অবস্থা কেন ভাই? কপাল দোষে। মানে আপনার ছোট ভাই আন্টি ওনারা কেমন আছে? ওনারা কই? ওরা ভালো আছে। তাদের ভালো থাকা নিশ্চিত করতেই তো আমরা ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছি। তাহলে আপনারা থাকবেন কোথায়? মানে কোথায় উঠছেন আর কি? বাসা থেকে বের হয়ে গেছি, আর আমাদের পক্ষে ঢাকা শহরে থাকা সম্ভব না, তাই চিন্তা করতেছি আমি আর আমার ওয়াইফ মিলে দূরে কোথাও চলে যাব, গ্রামে চলে যাব। ভাই এটা আপনি কোনো কথা বললেন? আমি থাকতে আপনি গ্রামে চলে যাবেন ভাবিনি নিয়া? আপনি আমার সাথে এখন আমার বাড়িতে যাবেন। আর হ্যাঁ, বাড়িতে যেতে যেতে আপনাদের সাথে কি ঘটেছে সব শুনবো। চলেন ভাই, আপনি যদি আমার সাথে এখন না যান, আপনাদের সাথে আমি এখন বসে থাকবো এখানে। না না শিপন, চলেন তো চলেন ভাবি, চলেন আসেন। হ্যাঁ রাকা, হ্যাঁ ওই যে অফিস শেষ করে আমি স্টুডেন্ট পড়তে আসছি। হ্যাঁ মিমিকে পড়তে আসছি। ওই মিমিকে পড়ানোর পরে তারপর হচ্ছে যে 4 নম্বর সেক্টরে যাব। হ্যাঁ আসতে আসতে 10টা বেজে যাবে। আসলে এমনিতে অনেক টায়ার্ড লাগতেছে, ক্লান্ত লাগতেছে। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারতেছি আমি শেষ করে আসতেছি। হ্যাঁ ওকে, বাই। কি ব্যাপার, বাসার সবাই তোমরা একসাথে আমার জন্য অপেক্ষা করতেছিলা? হ্যাঁ, কেন অপেক্ষা করতেছিলি? বাসায় কি আজকে স্পেশাল কোনো কিছু?
আজকে তোর বিবাহবার্ষিকী না? শোনো, আমরা আজকে সবাই মিলে বাইরে ঘুরতে যাব। বাইরে কোথাও রেস্টুরেন্টে খাবো আমরা। বলছিলাম কি, রেস্টুরেন্টে তো যাওয়াই যায়, সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু একটু ছোট্ট একটা প্রবলেম আছে। ওই যে রাফাতের সেমিস্টার ফি দিতে হবে তো, আর আমি আমার কলিগ থেকে কিছু টাকা লোন করে নিয়ে আসছি। আমরা যাব কিছুদিন পরে যাই। আর মা, এত টাকা শুধু শুধু খরচ করার কি দরকার? তাই বলছিলাম এখন যাওয়ার দরকার নেই, পরে এক সময় আমি আবার প্ল্যান করে তোমাদের সবাইকে নিয়ে যাব। আর তোর সেমিস্টার ফি দিতে হবে না, টাকা আমি জোগাড় করে রাখছি, কালকে নিয়ে নিবি, ঠিক আছে? ভাইয়া, তুমি আমাদের জন্য এত কষ্ট করো, স্যাক্রিফাইস করো, জানো তোমাকে নিয়ে অনেক গর্ব হয় যে তোমার মতো একটা বড় ভাই পেয়েছি, ভাবির মতো একটা মাটির মানুষ পেয়েছি। রাফাত ওর কথা রাখে নাই, ও আমাদেরকে ভুলে গেছে। আমার চাকরিটা চলে যাওয়ার পর আমার পরিবারের মানুষের কাছে আমি বোঝ হয়ে গেছি। আমি আমার নিজের সংসারে চাকরি চলে যাওয়ার পর কন্ট্রিবিউট করতে পারি না। আমার পরিবারের বাকি মানুষরা এই ব্যাপারটা মেনে নিতে পারেনি, তাই আমাকে আমার বউকে গয়না চুরির অপবাদে বাসা থেকে বের করেছি। অথচ এই মানুষটাই নিজের জন্য জীবনে একটা পয়সাও জমিয়ে রাখি নাই, শুধু তাদের দেখভাল করার জন্য। আর তারা তারা কি নিষ্ঠুর ভাবে আমাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে দিল। জানো, হয়তো এসব আমাদের কপালেই ছিল। আসলে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আজকে থেকে আপনারা আমার এখানে থাকবেন। কিন্তু আমি বলছি, আমার মা বাবা ছোট বোন সবাই এখন আমেরিকাতে আছে। বলতে গেলে আমি এখানে একাই থাকি। কাজের মহিলা আছে, সে এসে কাজ করে আবার চলে যায়। আমার যতটুকু ধারণা আপনাদের এখানে সমস্যা না হওয়ারই কথা। শিপন, আমরা বোধহয় তোমাকে বিপদে ফেলে দিলাম ভাই। ভাই, কি যে বলেন না, আপনার কাছে তো আমি ঋণী। আমি আজকে আইটি গ্রুপ অফ কোম্পানির মালিক হতে পেরেছি কার জন্য? শুধু আপনার জন্য। সেদিন যদি আপনি আমাকে ফর্ম ফিল আপের টাকাটা না দিতেন, আমার গ্রাজুয়েশন কমপ্লিটটা করতে পারতাম না ভাই। আজকে আমার সফলতার পিছনে সম্পূর্ণ অবদান আপনার। ভাই, আমি চাই আপনাকে যোগ্য মূল্যায়ন করতে।